কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৬৭তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে হিউরিস্টিক্স নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। হিউরিস্টিক্স শব্দটা গ্রিক ভাষার, এর রুট বা মূল হচ্ছে হিউরিস্কেইন। এর অর্থ হচ্ছে টু ফাইন্ড অথবা টু ডিসকভার। মজার ব্যাপার, এই হিউরিস্কাইন শব্দের রুট থেকে আর্কিমিডিস তার ইউরেকা শব্দটা উচ্চারণ করেন যখন উনি অবশেষে খোঁজ পান যে কেন জাহাজ পানিতে ভাসে কিন্তু লোহা ডুবে যায়। এই হিউরিস্টিক্স শব্দ নিয়ে আজকে আমরা আলোচনা করব। জর্জ পোলিয়া নামে একজন হাঙ্গেরিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন। উনি 1940 সালে আমেরিকাতে এমিগ্রেট করেন। জর্জ পোলিয়ার মাথায় আসলো মানুষ অঙ্ককে প্রচণ্ড ভয় পায়, কিভাবে ম্যাথস লিটারেসি ডেভেলপ করা যায়। এই চিন্তায় উনি 1945 সালে একটা বই লেখেন। ওই বইটার নাম হচ্ছে হাউ টু সলভ ইট। এই বইতে ছোট ছোট শিক্ষার্থীদের জন্য ম্যাথমেটিক্সটাকে সহজ করার জন্য উনি নানান রকমের শর্টকাটস উদ্ভাবন করেন। এই শর্টকাটসটাকে উনি তখন কয়েন করেন হিউরিস্টিক্স। যে হিউরিস্টিক্সের মূল কি? টু ফাইন্ড ও টু ডিসকভার। আমাদের গল্প শুরু হচ্ছে হিউরিস্টিক্স থেকে, তবে আমাদের ওয়াটারশেড বছর হচ্ছে 1955। এই 1955 সালে আমরা জানি হার্বার্ট সিমন উনি একটা আর্টিকেল লিখেছিলেন। আর্টিকেলটার নাম বিহেভিয়ার মডেল অফ র্যাশনাল চয়েস। এই আর্টিকেলটা প্রকাশিত হয় কোয়ার্টারলি জার্নাল অফ ইকোনমিক্সে। আমাদের ব্রেন ক্যালকুলেশন করার জন্য যেসব শর্টকাট মেথড অবলম্বন করে সেটিকে বর্ণনা দেওয়ার জন্য সাইমন হিউরিস্টিক্স শব্দটা ইকোনমিক্সে ইন্ট্রোডিউস করেন। গত পর্বে আমরা দেখেছি ব্রেন কেন শর্টকাটস ব্যবহার করে, কারণ ব্রেনের সীমিত কগনিটিভ অ্যাবিলিটি আছে। এই সীমিত কগনিটিভ অ্যাবিলিটির কারণে সাইমন বাউন্ডেড র্যাশনালিটি কনসেপ্টটা কয়েন করেন ইকোনমিক্সে। এ নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছি। এরপরে 1970-এর দশকে এইমস টিভার্স্কি আর ড্যানিয়েল কাহনেমান 1974 সালে একটা আর্টিকেল লেখেন। আর্টিকেলটার নাম হচ্ছে জাজমেন্ট আন্ডার আনসার্টেনটি, হিউরিস্টিক্স অ্যান্ড বায়াসিস। এই আর্টিকেলটা প্রকাশিত হয় সায়েন্স জার্নালে। ওনারা হিউরিস্টিক্স থেকে বায়াস কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেন। এই বায়াসটা হচ্ছে যখন হিউরিস্টিক্স সিস্টেম্যাটিক ভুল দিতেই থাকবে। আজকের পর্বে আমরা হিউরিস্টিক্স কি, হিউরিস্টিক্স কেন আসে, হিউরিস্টিক্সের ফলাফল কী, এবং এই হিউরিস্টিক্স একটা মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে কী প্রভাব ফেলবে বা ফেলতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, হিউরিস্টিক্স কি? হিউরিস্টিক্স একটা মেন্টাল শর্টকাট। আমরা এখন একটা গ্রাফ দেখি। এই গ্রাফের বাম পাশে আছে পয়েন্ট এ, ডান পাশে আছে পয়েন্ট বি। আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাব। এখন আমাদের ব্রেন অটোমেটিকলি কি বলছে? পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা হচ্ছে যদি আমরা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে একটা সরল রেখা আঁকি। এটা কি একমাত্র রাস্তা পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য? মোটেও না। উপরেও একটা এরকম বাঁকাভাবে আমরা একটা অ্যারো দিতে পারি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে। নিচেও আমরা বাঁকাভাবে আরেকটা পয়েন্ট দিতে পারি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যাওয়ার জন্য। এতগুলো লজিক ব্রেন সামলাতে পারে না। এটা আমরা গত পর্বে বলেছি। সেই জন্য ব্রেন অটোমেটিকলিভাবে একটা মেন্টাল শর্টকাট খুঁজে চেষ্টা করে। এই মেন্টাল শর্টকাটটা হচ্ছে হিউরিস্টিক্স। এই যে শর্টকাটটা খুঁজছে ব্রেন, এই শর্টকাটটা গুড ইনাফ অপশন আমরা যেটা বলেছিলাম গত পর্বে, অ্যাসপিরেশন লেভেল যে শব্দটা আমরা বলেছি, সেটার সাথে এটা কনসিস্টেন্ট। প্রশ্ন হচ্ছে হিউরিস্টিক্স কেন দেখা দেয়? নাম্বার 1, বাউন্ডেড র্যাশনালিটি। মানুষ র্যাশনাল, মানুষ অবশ্যই ম্যাক্সিমাইজ অথবা মিনিমাইজ করতে চায় কোনো একটা প্রবলেমকে, কিন্তু তার সীমিত কগনিটিভ অ্যাবিলিটি আছে। আমরা গত পর্বে বলেছি ব্রেইনের এনার্জি লিমিট আছে।
ব্রেনের মেমোরি লিমিট আছে, ব্রেন সুপার কম্পিউটার না, যার কারণে সে নানান কমপ্লেক্স হাইপার কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে। ব্রেইনের ওয়ার্কিং হাইপোথিসিসটা কি? সবচেয়ে ভালো বেস্ট যদি অ্যাভেলেবল না হয় তাহলে আমরা গুড ইনাফ অপশনে যাব। অর্থাৎ সবচেয়ে ভালোটা আমরা যেতে পারি নাই, কারণ আমরা হোমো ইকোনমিকাস নই, আমরা হোমো স্যাপিয়েন্স। সেই জন্য আমরা গুড ইনাফ অপশনটা, যেটা আমাদের অ্যাসপিরেশন লেভেল দিয়ে আমরা সেট করি, সেটা পর্যন্ত আমরা যাব। এই কারণে হিউরিস্টিক্স দেখা যায়, এই কারণে ব্রেইন মেন্টাল শর্টকাট খোঁজার চেষ্টা করে। আমরা যখন ওয়াই প্রশ্নটা জিজ্ঞেস করব, আমরা আরেকটা প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করব ক্রস চেক করার জন্য, সেটা হচ্ছে ওয়াই নট। হিউরিস্টিক্স যদি না থাকতো তাহলে কি ব্রেইন বা মানুষ কি ক্যালকুলেট করতে পারতো না? অবশ্যই করতে পারতো, কিন্তু তাতে ব্রেইনকে কোন সিস্টেমটার ফলো করতে হবে? সিস্টেম 2। সিস্টেম 2টা কী ছিল? স্লো থিঙ্কিং। আমরা গত পর্বে বলেছি ব্রেইন অবশ্যই স্লো থিঙ্কিং করতে পারবে, কিন্তু সেটা করতে গেলে ব্রেনের এনার্জি খরচ হবে। বিবর্তন আমাদের দেখিয়েছে যে ব্রেইন সিস্টেম 1 অর্থাৎ কুইক থিঙ্কিংয়ের উপর বেশি নজর দেয়, কারণ এইভাবে আমাদের ব্রেইন ডেভেলপ করেছে। কুইক থিঙ্কিং করতে গেলে আমাদেরকে শর্টকাট মেথড বের করতে হবে। 1974 সালের যে আর্টিকেলটার কথা আমরা বলেছি, এইমস টিভার্সকি আর ড্যানিয়েল কানেমান, জাজমেন্ট আন্ডার আনসার্টেনটি, হিউরিস্টিক্স অ্যান্ড বায়াসিস, এখানে ওনারা 3টা হিউরিস্টিক্সের বর্ণনা দেন। যেহেতু এইটাই প্রথম আর্টিকেল, আমরা এই আর্টিকেলের রেফারেন্সেই কথা বলি। আমরা কেন রেফারেন্স শব্দটা ব্যবহার করছি এটা পরবর্তীকালে ক্লিয়ার হবে। প্রথম হিউরিস্টিক্স, প্রথম মেন্টাল শর্টকাট হচ্ছে অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক। এই হিউরিস্টিক্সটা কিভাবে আসে? আমরা প্রথমেই যখন একটা জিনিস দেখি, আমরা যখন প্রথমে একটা শব্দ শুনি, আমরা যখন প্রথমে একটা ঘ্রাণ নেই, তখন আমরা কি মনে করি? আমরা প্রথমে এটাকে কত তাড়াতাড়ি রিকল করা যায় এই প্রশ্নটা করি। তার মানে আমাদের মেমোরিতে অ্যাভেলেবল কী শর্টকাটস আছে, কী হিউরিস্টিক্স আছে, এই জিনিসটা আগে আসে। দ্বিতীয় হিউরিস্টিক্সটার নাম হচ্ছে রেপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক্স। তাহলে আমরা একটা জিনিস দেখেছি, আমরা একটা জিনিস শুনেছি, অথবা একটা ঘ্রাণ আমরা নিয়েছি আমাদের 3টা ইন্দ্রিয়ের মাধ্যমে। এখন রেপ্রেজেন্টেটিভটা কী হবে? রেপ্রেজেন্টেটিভ হচ্ছে আমরা যে জিনিসটা দেখেছি, শুনেছি বা ঘ্রাণ নিয়েছি, সেটা কিসের সাথে ফিট করে, কিসের সাথে রেপ্রেজেন্ট করে। একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা একটা মার্কেটে গেছি প্রথমবারের মতো, আমরা খাবার দোকান খুঁজছি, অনেকগুলো খাবারের দোকান আছে। একটা খাবারের দোকান আমরা দেখছি অসম্ভব ভিড়। তাহলে আমাদের কাছে একটা চট করে মনে হতে পারে ভিড় মানে এই খাবারের দোকানের, যেহেতু অনেক মানুষ ভিড় করছে, এর কোয়ালিটি ভালো হবে। যেহেতু অনেক মানুষ ভিড় করছে, এখানে হয়তো ফ্রেশ খাবার পাওয়া যাবে। এই জিনিসটা আমাদেরকে তখন অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক্স থেকে রেপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক্সে চলে আসে। 3 নাম্বার হিউরিস্টিক্সটা টিভার্সকি আর কানেমান 2টা ভাগে ভাগ করেছেন। প্রথমটার নাম দিয়েছেন ওনারা অ্যাঙ্কারিং হিউরিস্টিক্স, দ্বিতীয়টার নাম দিয়েছেন ওনারা অ্যাডজাস্টমেন্ট হিউরিস্টিক্স। অ্যাঙ্কার মানে নোঙর। জাহাজ মাঝ নদীতে নোঙর ফেলে না। জাহাজ নোঙর ফেলে কোথায়? তীরে এসে। তার মানে তীরটা তার একটা রেফারেন্স পয়েন্ট। তীরটা যেই পেয়ে যাবে সেই জাহাজ নোঙরটা ফেলে দেবে। এটা হচ্ছে অ্যাঙ্কারিং হিউরিস্টিক। অ্যাডজাস্টমেন্টটা কি? অ্যাডজাস্টমেন্ট হিউরিস্টিকটা হচ্ছে ওই যে নোঙরটা ফেলা হলো, আমাদের আগের 2টো হিউরিস্টিক্স কী ছিল? অ্যাভেলেবিলিটি আর রেপ্রেজেন্টেটিভ। আমরা একটা রেফারেন্স পয়েন্ট খুঁজছিলাম, রেফারেন্স পয়েন্টটা পেয়ে গেছি অ্যাঙ্কারিং হিউরিস্টিক্স দিয়ে। এখান থেকে আমরা এখন হিসাব করব, এই রেফারেন্সের সাপেক্ষে আমরা তুলনা করব। টিভার্সকি আর কানেমান এই যে হিউরিস্টিক্সগুলো বলেছে,
এই হিউরিস্টিক্সগুলো 1955 সালে হার্বার্ট সাইমনের স্যাটিসফাইস অর্থাৎ স্যাটিসফাই যোগ সাফাইস এটার সাথে কনসিস্টেন্ট। কেন? যখন আমরা তুলনা করতে যাব, আমরা নোংরটা পেয়ে গেছি আমাদের রেফারেন্স পয়েন্ট, আমরা এখন অ্যাডজাস্ট করছি, আমরা বেস্ট অপশনটা খুঁজছি না, আমরা গুড ইনাফ অপশনটা খুঁজছি। যেই গুড ইনাফ অপশনটা খুঁজছি পেয়ে গেছি, আমরা সেখানে সার্চ স্টপ করব। এই যে আমরা হিউরিস্টিক্সগুলো বললাম, হিউরিস্টিক্সগুলোর নাম আবার বলি: অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক্স, রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক্স, অ্যাঙ্কারিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট হিউরিস্টিক্স, অবশেষে হার্বার্ট সাইমনের স্যাটিসফাইং হিউরিস্টিক্স। এই সিকোয়েন্সটা আমরা বাংলাদেশের একটা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা যেখানেই বাস করি না কেন, ঢাকা শহরে হোক, রাজশাহী শহরে হোক, চট্টগ্রাম শহরে হোক, অথবা বাংলাদেশের যে কোনো শহরে, আমরা অবশ্যই কোনো না কোনো চায়ের দোকানে গিয়ে চা খাই। এখন চায়ের দোকানটা আমাদের বাসার কাছে হতে পারে, চায়ের দোকানটা আমাদের শিক্ষালয়, যদি আমরা ছাত্র হয়ে থাকি শিক্ষালয়ের কাছে থাকতে পারে, চায়ের দোকানটা আমাদের কর্মস্থল অর্থাৎ যেখানে চাকরি করি সেটা কাছে থাকতে পারে। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে আমাদের লোকেশনটা কিন্তু আমাদের চয়েসকে প্রভাবিত করছে। এই জিনিসটা আমরা গত পর্বগুলোতে প্রতিষ্ঠিত করেছি। সকাল 7টা বাজে আমাদের গলির মুখে একটা দোকান থেকে পরোটার গন্ধ আসছে, স্মেল, আমাদের ঘ্রাণ। আমরা প্রত্যেক দিন সকালবেলা স্কুলে যাওয়ার সময়, কলেজ বা বিশ্ববিদ্যালয় অথবা অফিসে যাওয়ার সময় ওই দোকানের উপর দিয়ে হেঁটে যাই। আজকে হঠাৎ করে আমাদের চা খাওয়ার মনে হলো, আমরা চা খাবো। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? ওই গলিটা দেখলাম। প্রথমে কি দেখলাম? ওই দোকানটা দেখলাম। বের হই, আমাদের লোকেশন কিন্তু আমাদের চয়েসকে প্রভাবিত করছে। সকাল 7টা বাজে ওই গলি থেকে পরোটার ফ্রেশ গন্ধ পাচ্ছি আমরা। তাহলে আমাদের অ্যাভেলেবিলিটি হিউরিস্টিকটা আমাদের হয়ে গেল। রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক্সটা কিভাবে হচ্ছে? আমাদের সময় কি? সকাল 7টা, স্কুলে যাচ্ছি, অফিসে যাচ্ছি, দোকানটা ক্রস করছি, পরোটার গন্ধ পেয়ে গেছি। এখন ওই দোকানটার সামনে প্রচণ্ড ভিড়। কেন? বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়ার সাথে খেলছে, চতুর্থ দিন। হয়তোবা বাংলাদেশ জিতে যাবে, হয়তোবা এই 21 শতাব্দীতে বাংলাদেশ হবে দ্বিতীয় এশিয়ান টিম যারা অস্ট্রেলিয়ায় গিয়ে একটা টেস্ট জিতছে। এই আওয়াজটা শুনে গেলাম আমরা, পরোটার গন্ধ, প্রচণ্ড রকমের ভিড়। গিয়ে ওখানে খেলাটা দেখা শুরু করলাম, সুন্দর টিভি আছে, চাটা এখন খেতে চাচ্ছি, সুন্দর একটা চা, ওই দোকানের মালিক উনি বানান। এই যে অ্যাভেলেবিলিটি থেকে এখন আমরা রিপ্রেজেন্টেটিভ হিউরিস্টিক্সে গেলাম। অ্যাঙ্কারিং এবং অ্যাডজাস্টমেন্ট, এই দুটো হিউরিস্টিক্স কীভাবে হবে? আমাদের জাহাজ মাঝ নদীতে নাই, আমাদের জাহাজ এখন তীরে চলে এসছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে ডারউইনে খেলছে, আমাদের নোঙ্গরটা আমরা পেয়ে গেছি, দিলাম নোঙ্গরটা ছেড়ে। এখন এটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। এখন অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে? অ্যাডজাস্টমেন্ট হবে যে আমরা যদি এই দোকানে চাটা না খেয়ে অন্য দোকানে যাই, সেটা কি হবে? আমরা অবশ্যই প্রথমে যেখানে নোঙ্গর ফেলেছি সেটার সাপেক্ষে তুলনা করব। ওই জন্যই তো অ্যাঙ্কারিং হিউরিস্টিক্স, অ্যাঙ্কার নোঙ্গর, এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করব। এখন অ্যাডজাস্টমেন্টগুলো কখন করব? আমরা বাংলাদেশের খেলা দেখছি, ওদিন বাংলাদেশ জিতে গেছে, প্রথম একটা টেস্ট অস্ট্রেলিয়ার মাটিতে জিতে গেছে চতুর্থ দিনে। বাংলাদেশ কী করলো? তৃতীয় অ্যাটেম্পটে, অর্থাৎ এর আগে দুটো টেস্ট খেলেছে অস্ট্রেলিয়াতে 2003 সালে, 23 বছর আগে, দুটোই হেরেছে।
3 নাম্বার অ্যাটেম্পটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। দোকানটা আমাদের পছন্দ হয়ে গেছে। দোকানটাতে চায়ের দাম কত? 10 টাকা। এখন আমরা লকড হয়ে গেছি, নোংর, লকড ইন। কিছুদিন পরে দেখা গেল চায়ের দামটা হয়ে গেল 15 টাকা। আমরা কি সুইচ করব অন্য দোকানে? হোমো ইকোনমিকাস হলে করবে, যদি পারফেক্ট র্যাশনালিটি অ্যাপ্লাই করে। মানুষ তো হোমো স্যাপিয়েন্স, হোমো ইকোনমিকাস নয়। তখন কী ভাববে? ও আচ্ছা, 10 টাকার জায়গায় কত যাচ্ছে? 12 টাকা। আচ্ছা, অল্টারনেটিভটা কি? পাশের গলিতে যেতে হবে। আমি যাইতে চাচ্ছি না, কারণ আমার নোংরটা এখানে ভিড়া আছে। অল্টারনেটিভটা কি? অল্টারনেটিভটা হচ্ছে আরেকটা দোকানে যদি আমি যাই, এরকম সুন্দর খেলা দেখতে পারবো না তো। খেলা দেখতে যারা আসে একটা দোকানে, তাদের মধ্যে নানান রকমের সখ্যতা তৈরি হয়। সুতরাং এই যে অভ্যাসগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে লকডাউনের ফলে, আমরা সহজে অ্যাডজাস্টমেন্ট করব না। করতে পারি, তাহলে একটা বড় কারণ থাকতে হবে যার কারণে আমরা আমাদের অভ্যাসটা পরিবর্তিত করব। আমরা আমাদের অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে পারি, কিন্তু আমরা কখন করব? যতক্ষণ পর্যন্ত আমাদের স্যাটিসফাইং হিউরিস্টিক, গুড ইনাফ অপশনটা আমরা পাচ্ছি, মানুষ হোমো স্যাপিয়েন্স, হোমো ইকোনমিকাস নয়, তারা এত সহজে পরিবর্তন করবে না। তাহলে আমার এই উদাহরণে আমি ওই চায়ের দোকানটাই নির্বাচন করেছি যেখানে সকালবেলা ফ্রেশ পরোটার গন্ধ পাচ্ছি, যেখানে একটা ভালো টিভি আছে, যেখানে অনেক মানুষের সমাগম হয়। অনেক মানুষের সমাগমে আমি আমার মনের মতো কাউকে হতে পাচ্ছি, যার সাথে সখ্যতা তৈরি হচ্ছে, যার সাথে আমি গল্প করছি, আড্ডা দিতে পারি। আমি ওখানে আমার নোংরটা ফেলে দেব। এবং আমাদের জীবনে অনেক প্রবলেম আমরা এভাবে শর্টকাটের মাধ্যমে সমাধান করি। আমরা বারবার বলেছি, মার্কেট যদি আমরা বিক্রেতা বা সেলারের দৃষ্টিকোণ থেকে দেখি, মার্কেটের আউটকাম নির্ভর করবে বায়াররা কীভাবে বিহেভ করছে, সেলাররা সেভাবে রেসপন্ড করবে। তাহলে আমি আমার যে গল্পটা বললাম, আমার মতো এরকম আরও কয়েকজন আছে যাদের অ্যাসপিরেশন লেভেল এইরকম। গত পর্বে আমরা এটা বলেছি, একটা মার্কেটে ক্রেতাদের দলদের অ্যাসপিরেশন লেভেল এক হবে না, ভিন্ন ভিন্ন অ্যাসপিরেশন লেভেল থাকবে। আমরা 3টা বলেছি, এইখানে, এইখানে, এইখানে। কেন 3টা বলেছি? আমরা তো 5টাও বলতে পারতাম, 7টাও বলতে পারতাম। কিন্তু গত পর্বে আমরা বলেছি যে হোমো স্যাপিয়েন্স, মানুষ বেশি লজিক একসাথে সামলাতে পারে না, লিমিটেড কগনিটিভ অ্যাবিলিটি। তাহলে ফার্মগুলো, এই যে গল্পটা আমরা বললাম, তারা কিভাবে রেসপন্ড করবে? আমরা যদি ঢাকা শহরের 7 মসজিদ রোডে হাঁটি, আমরা যদি রাজশাহী শহরের সাহেব বাজারে হাঁটি, সেখানে আমরা নানান রকম রেস্তোরাঁ দেখব। কাছাকাছি খাবার সবাই পরিবেশন করছে, কাছাকাছি ড্রিঙ্কস সবাই পরিবেশন করছে, কাছাকাছি চা বা কফি সবাই পরিবেশন করছে। এক একটা রেস্টুরেন্ট এক একটা প্রাইস চার্জ করছে। সবার চায়ের দাম, সবার খাবার, সবার ড্রিঙ্কসের দাম কিন্তু এক নয়, কিন্তু প্রাইসগুলো খুব কাছাকাছি। প্রাইস কম্পিটিশন যেখানে থাকবে, সেখানে আমরা বলেছি সেলাররা P>MC এই মনোপলি পাওয়ারটা এনজয় করবে। কিন্তু ঢাকা শহরের 7 মসজিদ রোড, রাজশাহী শহরের সাহেব বাজার, এইখানে অনেক আউটলেটস আছে। সুতরাং P>MC, যেখানে সবাই খুব কাছাকাছি, ক্লোজ সাবস্টিটিউটস প্রোডাক্টস বা সার্ভিস
পরিবেশন করছে তাতে পি গ্রেটার দেন এমসি মাত্রাটা বেশি হবে না। মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে নন প্রাইস কম্পিটিশনও তো থাকতে পারে। সেখানে কি হবে? আমাদের স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে সাধারণত দেখা যায় অথরিটি কর্তৃপক্ষ একটা দাম নির্ধারণ করে দেয়। সেই ক্ষেত্রে বিক্রেতারা কি করবে? বিক্রেতারা তখন তাদের সার্ভিসের দিকে নজর দেবে যাতে ক্রেতারা তার বাঁধা কাস্টমার হয়। খাস বাংলা আমরা যেটা বলি, যাতে ক্রেতারা লকড ইন হয়ে যায় তাদের সাথে, যাতে ক্রেতাদের মাধ্যমে এক একটা ফার্ম একটা নিশ্চিত মার্কেট পার্সেন্টেজ ভোগ করে। আজকের পর্বে আমরা হিউরিস্টিক্স দেখলাম, আগামী পর্বে আমরা বায়াসিস দেখব। আমাদের এই পর্বে কনসেপ্ট ক্ল্যারিফিকেশনের জন্য আমরা জেনারেটিভ এআই ব্যবহার করেছি। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।